হ্যালো, কি শোনা যায়? ও, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ও হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। যাক, অনেকদিন পর তোমাদের সাথে আবার ক্লাস। পড়াশোনা কেমন চলছে তোমাদের? ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, চললে হবে না ভাই, দৌড়াইতে হবে, ঠিক আছে? চলার দিন শেষ, এখন দৌড়ানোর দিন। সামনে অনেকগুলো সার্কুলার অপেক্ষা করতেছে আপনাদের জন্য। যারা যত দৌড়াইতে পারবেন তারা তত কাঙ্ক্ষিত লক্ষ্যে আগে পৌঁছাবেন, ঠিক আছে? এটাই। তো যাই হোক, একটু আগে মানে ক্লাস হলো ইলেকট্রনিক্স। তো আমিও আপনাদের ইলেকট্রনিক্সেই নিব। তো শুধু একটু ডিফারেন্ট হলো, সেটা ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, আর আমি আপনাদের নিব এখন হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে? তো যাই হোক, ডিজিটাল ইলেকট্রনিক্স শুরু করার আগে আমি একটু তোমাদের কাছে জানতে চাই যে ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে তোমাদের ধারণাটা কী, তোমরা কী জানো? তারপর আমি এক এক করে সিলেবাস কী আসে, প্রশ্নে কী পড়াবো সব বলবো। তো বেশি একটু ধারণা দাও তোমরা আমাকে, যে ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে এটা বোঝায়, বা এটা বলে, বা আমি এটা বুঝি, বলতে পারো। বলো, যে কেউ একজন বলো, সমস্যা নেই। বলো বলো, সাহস নিয়ে বলো। আচ্ছা, যাই হোক, তো ডিজিটাল ইলেকট্রনিক্স জিনিসটা আসলে কি? একটু আগে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স সম্পর্কে আলোচনা করলাম। হয়তো ভাই ওইখানে তোমাদের কি বলছে, ট্রানজিস্টর, ডায়োড, রেকটিফায়ার, তারপর তোমাদের ক্লিপিং ক্ল্যাম্পিং নিয়ে আলোচনা করছে, হয়তো বা ফ্যাট, মসফেট, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এগুলা নিয়ে আলোচনা করতে পারে। তো ওইগুলা যে আমরা আলোচনা করলাম, তো ওগুলাতে কি করতে হয়, আমাদের একটা সার্কিটে ইমপ্লিমেন্ট করতে হয়, তাই না? আমরা তো এটা ইলেকট্রিক্যাল ডিভাইস না যে তার টানলাম আর হয়ে গেল। এখানে আমাদের কি ট্রানজিস্টরটা ইমপ্লিমেন্ট করে বসাইতে হয়। তো ওইখানে যে আমরা ইনপুটটা দেই 12 ভোল্ট, 5 ভোল্ট, 10 ভোল্ট, তো এই ইনপুটটা যদি আমি ডিজিটাল সেকশনে দিতে চাই, তাহলে এখানে কি লাগবে, আমাদের ডিজিটাল সিগন্যাল লাগবে অবশ্যই, তাই না? তাহলে যেহেতু আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স করতেছি, তাহলে ওই যে ডিজিটাল সিগন্যালটা কিভাবে আমরা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে পারি, সেই বেসিক জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব কোথায়, এই ডিজিটাল ইলেকট্রনিক্সে। তো তোমরা ইলেকট্রনিক্সে সবাই জানো যে ইলেকট্রনিক্সটা কি, যে ইলেকট্রন প্রবাহের হারটাকে আমরা কি বলি, কারেন্ট বলি। আর ইলেকট্রন প্রবাহের হারটা যেখানে আলোচনা করা হয় সেমিকন্ডাক্টরে, সেটাই আমাদের কি ইলেকট্রনিক্স ডিভাইস। তাহলে এই ইলেকট্রনিক্স আর এই ইলেকট্রনিক্সের পার্থক্যটা কোথায়? এখানে হবে তোমার হচ্ছে সংখ্যার ধারণা। যেহেতু ডিজিটাল ইলেকট্রনিক্স, এখানে আমার কি হবে, সংখ্যার ধারণা নিয়ে আলোচনা হবে। আর ওইখানে কি ছিল আমাদের, যে আমাদের অ্যাক্টিভ যে এলিমেন্টগুলো ছিল বা প্যাসিভ যে এলিমেন্টগুলো ছিল, সেই এলিমেন্টগুলো নিয়ে আলোচনা ছিল। তাহলে আমি যদি সংজ্ঞায় আসি যে ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে, তাহলে আমরা কি বলতে পারি, ইঞ্জিনিয়ারিংয়ের যে শাখায় ডিজিটাল সংখ্যের অথবা এর গঠন প্রণালী, কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হয়, তাকেই ডিজিটাল ইলেকট্রনিক্স বলে। তো মূল কথা হচ্ছে যে ডিজিটাল সংখ্যা। তো ডিজিটাল সংখ্যা কি? আগে জানি ডিজিটাল সংকেতটা কি, বলতে পারবা কেউ? ডিজিটাল সংকেতটা কি? যে কেউ বলতে পারো, সাহস নিয়ে বলতে হবে। তো তোমরা যদি কমিউনিকেট না করো তাহলে হবে? বলো বলো। হ্যাঁ, ডিজিটাল সংকেতটা হচ্ছে যে সময়ের সাথে কি থাকবে, আমাদের অপরিবর্তিত থাকবে, একটা নির্দিষ্ট স্টেট তোমাদের প্রদর্শন করবে। আমাদের সিগন্যাল হলো দুই প্রকার, একটা হলো অ্যানালগ সিগন্যাল, আর একটা হচ্ছে কি আমাদের ডিজিটাল সিগন্যাল, তাই তো? তো অ্যানালগ সিগন্যাল কি হয়, আমাদের সময়ের সাথে পরিবর্তনশীল হয়। কিন্তু ডিজিটাল সিগন্যাল কি, সময়ের সাথে একটা নির্দিষ্ট অবস্থা ধরে রাখবে। এর দুইটা স্টেট থাকে, একটা কি বলো, অন, একটা হলো অফ, অথবা আমরা বলতে পারি হাই এবং লো। এর কয়টা স্টেট থাকবে? দুইটা স্টেট থাকবে, একটা হাই একটা লো। এটা হলো ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল সংকেত। এই সংকেতটাই আমরা কি করব, মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করব। অর্থাৎ আমাদের অ্যানালগ সিগন্যালগুলো যেগুলো দিব, আমরা যে ট্রানজিস্টর বা ডায়োড বা রেকটিফায়ার যে করছি, ইলেকট্রনিক সার্কিট যেটা করবো আমরা ভবিষ্যতে, ওইখানে যে আমাদের ইনপুটটা দিতে হবে, সেই ইনপুটটা আমাদের যে কোনো একটা অ্যানালগ সিগন্যাল হতে পারে,
বা যে কোনো একটা ডিজিট হতে পারে বা যে কোনো একটা নাম্বার হতে পারে, সেই ডিজিটটা বা সেই সিগন্যালটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্যই আমরা কি করব, ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটা ব্যবহার করব বা ডিজিটাল ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা আমরা ইউজ করব। ঠিক আছে, এটা হলো বেসিক ধারণা। তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে কী বললাম, একটা সংখ্যার ধারণা, যেটা আমাদের কি করতে হবে, তোমার অ্যানালগ সিগন্যালটাকে তোমার ডিজিটাল সিগন্যাল রূপান্তর করতে হবে অথবা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো আমরা এই যে কোর্সটা যেটা আছে আমার ডিজিটাল ইলেকট্রনিক্স, এখানে আমরা কি কি করব সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। আমরা ফার্স্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব, নাম্বারিং সিস্টেম। ফার্স্ট আলোচনা করব আমরা নাম্বারিং সিস্টেম। নাম্বারিং সিস্টেম বলতে কি, আমাদের এখানে একাধিক নাম্বার থাকতে পারে। আমরা এখানে 4 প্রকার নাম্বারিং সিস্টেম নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বাইনারি, ডেসিমেল, অক্টাল, আরেকটা কি হেক্সাডেসিমেল। এই 4 প্রকার নাম্বার নিয়ে আমরা আলোচনা করব, যে এক নাম্বার থেকে কিভাবে অন্য নম্বরে কনভার্ট করা যায়। ঠিক আছে, ওটা নিয়ে আলোচনা করব, এটা তোমাদের পরীক্ষায় আসে। তো 2 নম্বরে আমরা আলোচনা করব তোমাদের হচ্ছে লজিক গেট। এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, লজিক গেট। এই লজিক গেট জিনিসটা কি, এখানে কি কি থাকবে, এখানে থাকবে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা থাকবে। এই লজিক গেটে কি কি থাকবে, বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান ফাংশন, তারপর থাকতে পারে তোমাদের সব অ্যান্ড পস, এগুলা থাকবে এখানে। এই চ্যাপ্টারটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি বিগত সালে যদি প্রশ্নগুলো দেখো তাহলে দেখতে পাবা যে লজিক গেট বা বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান ফাংশন অথবা সব পস থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, যদিও বা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সটা একটু কম লাগে, তারপর আমাদের কি যদি আসে তো এই চ্যাপ্টার থেকে বেশি আসে। একটা হলো নাম্বারিং সিস্টেমটা হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আর লিখিত পরীক্ষার জন্য আমার লজিক গেট অথবা বুলিয়ান ফাংশন অথবা সব অ্যান্ড পস এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি চলে আসি লজিক গেটের পর, সেটা হচ্ছে কার্নোম ম্যাপ। এর মাধ্যমে আমরা কি করতে পারি, সার্কিটটা সমাধান করতে পারি। তো কার্নোম ম্যাপটাও মাঝে মাঝে আসে, এটা আমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সিএসসির জন্য। যারা সিএসসি বেসে পড়াশোনা করে তাদের এটা খুব বেশি চলে আসে। তারপর যেহেতু আমাদের সিলেবাসে আছে আমরা এটা শিখবো। এরপর যেটা শিখবো আমরা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডার অর সাবট্রাক্টর, অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর। তারপর যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনকোডার অ্যান্ড ডিকোডার। পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সার। তারপর সর্বশেষ যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো তোমাদের আরও আছে কাউন্টার রেজিস্টার, ওগুলো আমাদের অতটা লাগে না, যদি তোমরা চাও তো আমি পরে দেখা দিতে পারি। তো বেসিক্যালি এখান থেকে আমরা যেটা বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে লজিক গেট তো দিবই, নাম্বারিং সিস্টেমে গুরুত্ব দিব সব থেকে বেশি, তারপর আমরা দিতে পারি মাল্টিপ্লেক্সারে। এই 3টা টপিকস তোমাদের বাদ দেওয়াই যাবে না, এই 3টা টপিকস মাস্ট বি করতেই হবে। নাম্বারিং সিস্টেম, লজিক গেটে কী কী থাকবে আমাদের, বুলিয়ান অ্যালজেব্রা থাকবে, সব অ্যান্ড পস থাকবে, তার সাথে কার্নোম ম্যাপ, অ্যাডার, সাবট্রাক্টর, এনকোডার, ডিকোডার, এছাড়া আছে মাল্টিপ্লেক্সার অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সার। এই টপিকসটা থেকে প্রশ্ন আসে যে 2টা মার্কস দিয়ে 2:1 মার্কস দিয়ে 4:1 মার্কস ডিজাইন করো, এভাবে আসতে পারে, বা এনকোডার ডিজাইন করো বা এনকোডারের মানটা দিয়ে তোমরা মাল্টিপ্লেক্সার ডিজাইন করো, এভাবে প্রশ্ন চলে আসে। তো আমি যে টপিকসগুলো দিচ্ছি আমি সব টপিকসগুলো তোমাদের দেখাবো। তো যেগুলোতে আমার স্টার মার্কটা দেওয়া আছে এই টপিকগুলো থেকে আমাদের প্রশ্নটা বেশি আসে। তো অনেকেই বলতে পারে ভাই ইলেকট্রনিক্স থেকে তো প্রশ্নই আসে না, ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে তো প্রশ্নই আসে না। হ্যাঁ ভাই, খুব কম প্রশ্ন আসে, কিন্তু এই প্রশ্ন যেটা আসে সেটা তোমার জন্য বোনাস পয়েন্ট হবে। যেমন দেখো একটা কথা বলি, যারা ক্রিকেট খেলা আমরা দেখি, ক্রিকেট খেলায় কী হয়, যখন সবাই ভালো খেলে, প্রতিটা দলে মনে করো ভালো খেললো, ভালো খেলার পর সবারই মনে করো বা 2-3 জনের কারো মনে করো যে তোমার পয়েন্ট টেবিলে সবাই সমান পাইছে, যে 2টা দল আছে, 2টা দল ও 6 পাইছে আমিও 6 পাইছি। তো সেই ক্ষেত্রে কাকে টপার বিবেচনা করা হয়, যার নেট রান রেটটা বেশি তাকে কি করা হয়, টপার বিবেচনা করা হয়, তাই না? ঠিক একই রকম তোমার এখানেও
তুমিও যা পড়ছো আমিও তা পড়ছি, তুমিও সেম নাম্বার পাইলা আমিও সেম নাম্বার পাইলাম, কমন তুমিও যা পাইছো আমি পাইছি। এখন আমি যদি ডিজিটালটা একটু এক্সট্রা কমন পেয়ে যাই, যেটা তুমি বাদ দিছিলা মনে করো, তোমার বন্ধু যদি এটা এক্সট্রা কমন পেয়ে যায়, তার নেট রানটা বেশি হয়ে যাবে না, বা সে একটু তোমার থেকে এগিয়ে যাবে না? হ্যাঁ, যদিও বা এটা আসে না, কিন্তু এটা তোমার জন্য লাকি চান্স হতে পারে। আসে না বলে ভুল হবে, তুমি যে 10টা পরীক্ষা দাও তার মধ্যে 8টাতে না আসে, 2টাতে আসতে পারে, আসে 2টাতে আসে, কিন্তু ওই 2টার মধ্যে তুমি যদি একটা পেয়ে যাও, কারণ এটা পারলে তোমার 6 মার্ক অথবা 8 মার্ক এক্সট্রা হয়ে গেল। কারণ মোটামুটি অনেকেই ডিজিটালটা বাদ দিয়ে থাকে, ঠিক আছে? এখন তাদের মধ্যে যদি তুমি পেরে যাও, তাহলে তোমার কি হবে, 6 মার্ক অথবা 8 মার্ক তাদের থেকে এক্সট্রা হয়ে যাবে। আর তোমরা তো ভালো করেই জানো যে চাকরির পরীক্ষায় একটা মার্কও কি গুরুত্বপূর্ণ, এই জন্য কোনো সাবজেক্টকে কী করা যাবে না, অবহেলা করা যাবে না। আর এটা হার্ড অতটা না, আমি এমনভাবে তোমাদের বুঝাবো বা এমনভাবে তোমাকে লজিক দিয়ে জিনিসটা বুঝিয়ে দেবো যে তুমি একটু বুঝলেই হয়ে যাবে। এটা কিন্তু মুখস্থ করার বিষয় না। তুমি যদি মুখস্থ করে বলো যে না ভাই আমি মুখস্থ করে ফেলবো, 1 সপ্তাহে কমপ্লিট করে ফেলবো, পারবা না। আর আমি যদি তোমাকে বুঝিয়ে দিই এই জিনিসটা, তুমি যে বুঝে বুঝে যদি জিনিসটা করো, তোমাকে যে কোনো সার্কিট দেখ না কেন, যে কোনো লজিক গেট দেখ না কেন, বা যে কোনো মাল্টিপ্লেজার করতে দেখ, বা যে কোনো এনকোডার করতে দেখ ডিজাইন, তুমি পারবা। বা যে কোনো দুটোর সংখ্যা যোগ করতে দেখ, তুমি পারবা, ঠিক আছে? জাস্ট একটু সময় দিতে হবে। অন্যান্য সাবজেক্ট বা মেশিন পার্টে বা পাওয়ার সিস্টেমে তুমি যতটুকু সময় দাও, তার 3 ভাগের 1 ভাগ যদি এখানে সময় দাও, এই ডিজিটালেও তোমার ভালো করা সম্ভব। আর ডিজিটালটা তোমার জন্য কি হবে, এক্সট্রা একটা বেনিফিট বা এক্সট্রা বোনাস হিসাবে কাজ করবে, ঠিক আছে? আর বোনাস বলতে মনে যাও, ভুলে যাও বোনাস আর টোনাস, এখানে মনে রাখতে হবে যে এটা আমার সিলেবাসে আছে, আমাকে কাভার করতে হবে, বাদ দেওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে? এই হলো আমাদের সিলেবাস। তো সিলেবাস নিয়ে কারো কোনো কথা আছে বলো, থাকলে বলতে পারো। যারা ক্লাস করতেছো বলো, সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর এখানে আমরা যে বইটা ফ্লো করব, এখানে অ্যাকচুয়ালি আমি কোনো বই ফ্লো করাবো না, তোমরা যেখান থেকে প্রশ্ন দিবে আমি সেখান থেকে তোমাদের সলিউশন করে দিব। আর আমি তোমাদের আমার পার্সোনাল একটা শিট প্রোভাইড করব। তো ওই শিটটা যদি কেউ ফ্লো করো, আর আমি যেভাবে তোমাদের বুঝিয়ে পড়াবো, তো তোমরা যদি এই শিটটা ভালো করে ফ্লো করো, তাহলে তোমাদের আর কোনো বই দেখতে হবে না। আমি বইটা এভাবেই গুছিয়ে করছি, ঠিক আছে? আমি নিজেই তোমাদের প্রোভাইড করব, পিডিএফ শিট দিয়ে দিব, যার প্রয়োজন হবে সে বের করে নিতে পারো। আর যার মনে করবো যে না পিডিএফ বের করার দরকার নেই, ফোন থেকে আমি করতে পারবো, ফোন থেকে করতে পারো। আর যদি পিডিএফ বের করতে নাও চাও, আমি যা ক্লাসে করাবো সেটা যদি নোট করে রাখো, ডিজিটাল নিয়ে আর কোনো দিন কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আমি এমনভাবে তোমাদের টপিকগুলো সাজিয়ে দিব, স্টেপ বাই স্টেপ করাবো, তোমাকে ক্লাস করতে হবে এবং আমার ক্লাসটা তোমাকে নোট করতে হবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না ডিজিটাল নিয়ে। আর তারপর যদি কোনো প্রবলেম থাকে, তাহলে তো আমি তো তোমার জন্য আসি ফ্রি, যে কোনো টাইমে নক দিবা, ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসে পারলে ক্লাসে দিবা, না হলে অন্য জায়গায় যদি মাধ্যম থাকে ওই মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ডিজিটাল নিয়ে আর কার কোনো কথা আছে বলো, থাকলে বলতে পারো। কারা কোনো কিউরিয়াসিটি জানার বা অন্য কিছু বলো, বলো শুনি। এই ক্লাস তো অনেকজনই করতেছো, চুপ করে আছো কেন? আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, তো এগুলা থেকে আমরা আমাদের হচ্ছে যে চাকরি পরীক্ষাগুলো যেগুলো হয়েছে, হ্যাঁ এগুলা থেকেই মোস্টলি প্রশ্নগুলো চলে আসছে, বাদ এগুলা থেকে অতটা আসেনি, ঠিক আছে? এই সবচেয়ে বেশি আসছে লজিক গেট, বুলিয়ান এলজেব্রা বা সব অ্যান্ড পোস্ট থেকে সব থেকে বেশি আসছে। আর মাঝে মাঝে নাম্বারিং সিস্টেমটা এমসিকিউতে চলে আসে, আবার হচ্ছে লিখিত চলে আসতে পারে। আর 2-1বার দেখছি মাল্টিপ্লেজার এবং ডিমাল্টিপ্লেজারটা চলে আসে, মাঝখানেগুলো এখন পর্যন্ত অতটা আসেনি, ঠিক আছে? তো আসবে না যে তা না, আসতেও পারে, এই জন্য আমাদের সবগুলোই করতে হবে। কিন্তু হ্যাঁ, কোনগুলোকে বেশি গুরুত্ব দিব, আমি যেগুলোকে স্টার চিহ্ন দিছি সেগুলোকে আমি বেশি গুরুত্ব দিব। আর এগুলো আমাদের 1 লাইনে বা 2 লাইনে উত্তর হয়ে যাবে, আমি প্রসেস শিখিয়ে দিব, আপনি পারবেন, ঠিক আছে? করতে হবে আমাকে সবগুলাই, কিন্তু আমি গুরুত্ব কোনগুলোকে দিব, এই 3টা জিনিসকে আমি গুরুত্ব একটু বেশি দিয়ে সামনে এগোবো, ঠিক আছে? আর কোনো জিজ্ঞাসা? নেক্সটে কি আগাবো, সামনের দিকে কি বাড়বো বলো? আচ্ছা ঠিক আছে, সিলেবাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন না থাকে বা টপিক্স নিয়ে যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আজকে যে ক্লাসটা করাবো তোমাদের, সেটা আমরা নাম্বারিং সিস্টেমে নিয়ে একটু হালকা আলোচনা করব। তাহলে মুছে দিলাম।
আমি যেগুলো করাবো সেগুলো তোমরা নোট করে রাখবে একবারে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আর কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবা, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা যেটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব বা আমাদের ক্লাসটা শুরু করব, সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেম। কি সিস্টেম? নাম্বারিং সিস্টেম। আজকে আমাদের টপিকসটা হবে নাম্বারিং সিস্টেম। তো নাম্বারিং সিস্টেম বলতে তোমরা কি বুঝো? যে কেউ একজন আমাকে বলো তো, বলো বলো, যে কেউ একজন বলো, ভুল হোক বলতে হবে। তুমি যত কমিউনিকেট করতে পারবো অন্যজনের সাথে, তত তোমার শেখার জিনিসটা বাড়বে, শেখার আগ্রহটা বাড়বে বা তোমার সাহসটা বাড়বে, তুমি অন্যজনের সম্মুখীন খুব সহজে হতে পারবা, ঠিক আছে? না তোমাদের অভ্যাসটা এরকম যে পেটে আসে স্যার মুখে আসে না, কি এরকম তোমরা নাকি আবার? হ্যাঁ, নাম্বারিং সিস্টেম মানে হচ্ছে, ভাই আপনি একটু ঠিক বলছেন, এখানে নাম্বারিং সিস্টেম মানে হচ্ছে সংখ্যার ধারণা। কিসের ধারণা? সংখ্যার ধারণা। এখানে আমরা সংখ্যা নিয়েই বেসিক্যালি আলোচনা করব, যে একটা সংখ্যা থেকে অন্য সংখ্যা কীভাবে রূপান্তর করা যায়। কারণ আমরা সবাই জানি, আমরা যে ডিজিটাল যে ডিভাইসগুলো ইউজ করি, সেই ডিজিটাল ডিভাইসের ইনপুট কী হয়ে থাকে? সেই ডিজিটাল ডিভাইসের ইনপুট হয়ে থাকে বাইনারি। কারণ আমরা জানি সকল ডিজিটাল ডিভাইস, যে কোনো ডিজিটাল ডিভাইস আমাদের শুধুমাত্র একটা ইনপুটে গ্রহণ করতে পারে, সেটা হলো কি? বাইনারি। কি গ্রহণ করতে পারে? বাইনারি, 1 এবং 0, যেটাকে আমরা জানি যার বেস। কিন্তু আমরা যখন ক্যালকুলেটরটা চাপি, আমরা যখন ক্যালকুলেটরে ম্যাথ করি, তখন কি আমি শুধু 1 আর 0 নিয়ে কাজ করি? ক্যালকুলেটর ফাংশনটা আমার কি? বেসিক্যালি ডেসিমেল ফাংশন। কিন্তু আমার হচ্ছে একটু আগে আমরা যেটা বললাম, সেটা হচ্ছে কি, যে ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে ডিজিটাল সিস্টেমে কাজ করে। তাহলে এই ভিতরে প্রক্রিয়াটা কে করে দিচ্ছে? যে আমি যে অ্যানালগ সিস্টেমটা চাপতেছি, আমি যে ক্যালকুলেটর দশমিকটা চাপতেছি, আমাকে আউটপুটে কি দশমিকেই দেখাচ্ছে, কিন্তু ভিতরে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। বা কম্পিউটারে তুমি দেখো, তুমি যে কিবোর্ডে টাইপ করতেছো সংখ্যাটা, তোমার হচ্ছে কম্পিউটার কিন্তু সরাসরি দশমিক বা ডেসিমাল মান নিতে পারে না, বা অক্টাল নিতে পারে না। এটা কী হয়? ওই ল্যাঙ্গুয়েজটাকে তোমার ডিজিটাল ল্যাঙ্গুয়েজে অথবা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পিউটার নিয়ে থাকে। তাহলে আমি যে সংখ্যাটা ইনপুটে দিব, সেটা ডেসিমেল দেই, সেটা অক্টাল দেই, অথবা আমি যদি হচ্ছে হেক্সাডেসিমেল দেই, আমার এই কম্পিউটারটা বা আমার যে ডিজিটাল ডিভাইসটা সরাসরি এই ইনপুটটাকে নিতে পারবে না। এই ইনপুটটাকে কনভার্ট করে সে কী করবে? ডিজিটাল সিগন্যাল অথবা বাইনারি ডিজিটাল কনভার্ট করে সে ইনপুট হিসাবে নিবে। তাহলে আমাদের কনভার্টিং সিস্টেম দরকার আছে কি না, বা নাম্বারিং সিস্টেমটা দরকার আছে কি না? অবশ্যই দরকার আছে। তাহলে এখানে আমরা নাম্বারিং সিস্টেম নিয়ে যে আলোচনা করি, নাম্বারিং সিস্টেম বলতে বোঝাচ্ছে সাংখ্যিক ধারণা বা সংখ্যার ধারণা। কোনো সংখ্যার ধারণা প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? নাম্বারিং সিস্টেম বলা হয়ে থাকে। তো নাম্বারিং সিস্টেম হলো 4 প্রকার। আমি সংজ্ঞাটা কি বললাম নাম্বারিং সিস্টেমের? কোনো সংখ্যার প্রকাশ করার পদ্ধতিটাকে বলা হয় কি? আমাদের নাম্বারিং সিস্টেম বলা হয়ে থাকে। তো নাম্বারিং সিস্টেম হলো আমাদের 4 প্রকার। নাম্বারিং সিস্টেম কত প্রকার? আমাদের 4 প্রকার। একজন ভাই লিখছো যে লেখা বড় করে লিখতে হবে, তাই তো? ভাই আবার কমেন্ট করবা, যদি লেখা স্পষ্ট না হয় আমাকে বলবা, আমি আরো বড় করার চেষ্টা করব। নাম্বারিং সিস্টেম। ও সাউন্ডের প্রবলেম হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, নাম্বারিং সিস্টেম 4 প্রকার। হ্যাঁ বলেন, শুনতে প্রবলেম হচ্ছে? এই আমার কথা কি স্পষ্ট শোনা যায়? এই কথা কি কথা কি বেঁধে বেঁধে আসতেছে নাকি? স্পষ্ট না শোনা গেলে বলবা, ঠিক আছে? আমি ঠিক করার চেষ্টা করব। আচ্ছা যাই হোক, নাম্বারিং সিস্টেম হচ্ছে আমাদের 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। তো কি কি? প্রথমটা আমরা আসি ডেসিমেল। ডেসিমেল নাম্বার। তো আমরা সবাই জানি যে ডেসিমেল নাম্বার মানে কি? দশমিক। ডেসিমেল নাম্বার মানে কি? আমাদের দশমিক নাম্বার বা দশমিক সংখ্যা। তো আমরা ছোটবেলায় সবাই পড়ছি যে দশমিক নাম্বার কটা থাকে? আমাদের 9টা থাকে। কটা থাকে? 9টা থাকে। কত কত? কত কত থাকে?
জিরো থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত থাকে, তাই তো? না আবার 10 থাকে? আমাদের দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তো কেউ একজন আমাকে বলো তো 0 থেকে 9 পর্যন্ত আমার কয়টা সংখ্যা আছে? 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা হয়? 9টা হয় না 10টা হয় বলো তো? অবশ্যই 0 থেকে 9 পর্যন্ত মোট সংখ্যা কয়টা আমাদের? 10টা। মোট সংখ্যা কত আমাদের? 10টা সংখ্যা। এই যে 10টা সংখ্যা পাইলাম, এই 10টা সংখ্যাই হচ্ছে আমাদের বেস। কার বেস? ডেসিমেলের বেস। বেস মানে কি? ভিত্তি। এই 10টা সংখ্যার উপর ভিত্তি করে তুমি লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সংখ্যা তৈরি করতে পারবে। ঠিক আছে? এই জন্য এই 10টা সংখ্যাকে কি বলা হয়? ডেসিমেল নাম্বারের বেস বলা হয়। বেস মানে ভিত্তি। এই 10টা সংখ্যার উপর ভিত্তি করে হাজার হাজার লক্ষ লক্ষ তুমি হচ্ছে ডেসিমেল নাম্বার তৈরি করতে পারবা। এরপর চলে আসি বাইনারি নাম্বার। তো বাইনারি নাম্বারের সংখ্যা হচ্ছে 0 এবং 1। আমরা জানি বাইনারি ডিজিট হলো ডিজিটাল ডিজিট। বাইনারি ডিজিট আমাদের কি? ডিজিটাল ডিজিট। আর এর সংখ্যা কয়টা? দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। 0কে আমরা বলি লো আর 1কে আমরা বলি কি? হাই। ঠিক আছে? 1 মানে হলো হাই এবং 0 মানে হচ্ছে লো। কি কখন হাই হয় আর কখন লো হয় সেটা যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম করব তখন তোমাদের বুঝিয়ে দিব। তো এটা 0 বলতে লো বোঝায়, 1 বলতে কি বোঝায়? আমাদের হাই বোঝায়। এটা হলো একমাত্র ডিজিটাল নাম্বার আমাদের। এই নাম্বার দিয়েই বা এই ডিজিটাল সংকেত দিয়েই সকল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো পরিচালিত হয়। তাহলে এর যেহেতু সংখ্যা দুইটা, তাহলে এর বেস পাবো কত আমি? এর বেস পাবো আমি 2। এর বেস কত পাবো? 2 পাবো। এরপর আমি চলে আসি অক্টালে। অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার বলতে কি বুঝো? কয়টা সংখ্যা থাকবে? 8টা থাকবে। কয়টা থাকবে? 8টা থাকবে। অক্টাল মানে হলো 8। তাহলে 8টা যদি সংখ্যা থাকে তাহলে 8টা সংখ্যা কি হবে? 0 1 2 3 4 5 6 7। দেখো তো 0 থেকে 7 পর্যন্ত আমাদের কত হয়েছে? 8টা সংখ্যা হয়েছে। তাহলে যেহেতু অক্টাল নাম্বার এর সংখ্যা থাকে 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, এই জন্য এর ভিত্তি হবে বা বেস হবে 8। কত হবে? 8 হবে। ঠিক আছে তো? তাহলে একটা পেলাম ডেসিমেল নাম্বার, একটা পেলাম বাইনারি নাম্বার, একটা পেলাম অক্টাল নাম্বার। আরেকটা নাম্বার আমাদের বাকি আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। সেটা কি? হেক্সাডেসিমেল। এই ব্রাজিলের সাপোর্টার কে কে আছে বলো? আছে কেউ? মিশন হেক্সা বলতে না তোমরা? আমি অবশ্য ব্রাজিল করি না ভাই। আমি আর্জেন্টিনাও না, আমি ব্রাজিলও না, আমি ফুটবল খেলাই দেখি না, আমি ক্রিকেটের ভক্ত। তো যাই হোক, হেক্সাডেসিমেল ব্রাজিলের ভক্তদের মুখে মাঝে মাঝে শুনতাম যে মিশন হেক্সা। হেক্সা মানে তাহলে কি? সেই থেকে আমি শিখছি হেক্সা মানে হলো 6। বলো তোমরা কিভাবে শিখছো? কি চুপ করে আছো যে? বলো। হেক্সা মানে হলো 6 আর ডেসিমেল মানে কত? 10, যেটা আমরা একটু আগে শিখলাম। তাহলে হেক্সা মানে হলো 6 ডিজিটের আমি একটা ডিজিট পাবো, আর হচ্ছে ডেসিমেল মানে কি? 10 ডিজিটের আমি একটা ডিজিট পাবো। 10 ডিজিটের ডিজিটটা আমি আগে থেকে দিয়ে দিছি, তাই না? তো এটা যদি আমি আগে লিখি হেক্সাডেসিমেলে কত লিখবো? 0 থেকে 9। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 আমার ডেসিমেলটা হয়ে গেল। এখন এই হেক্সার মানটা আমাকে বসাইতে হবে না? হেক্সা মানে কি আমরা জানি? 6 জানি। তো 6টা ডিজিট আমাকে আরও বসাইতে হবে। তো আমি যে আরও 6টা ডিজিট বসাই দিতে চাই, তো এগুলাই যদি দেই তাহলে আমার রিপিট হয়ে যাচ্ছে। সংখ্যাটা কী হয়ে যাচ্ছে? রিপিট হয়ে যাচ্ছে। তো নাম্বারিং সিস্টেমের বেস কখনো কি হয় না? রিপিট হয় না। তাহলে আমাকে কী করতে হবে? এক্সট্রা আমাকে 6টা ডিজিট এখানে লিখতে হবে। তো এক্সট্রা আমি 6টা ডিজিট কী লিখতে পারি? তাহলে এক্সট্রা 6টা ডিজিট আমি লিখতে পারি A B C D E এবং F। তাহলে দেখো তো হেক্সাডেসিমেল মানে কি? হেক্সা মানে 6, ডেসিমেল মানে 10। তাহলে মোট 16টা ডিজিট হয়েছে কিনা? 0 থেকে 9 পর্যন্ত হয়েছে আমার 10টা ডিজিট, আর A থেকে F পর্যন্ত হয়েছে আমাদের 6টা ডিজিট।
তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমেলের আমার বেস কত হবে? 16। হেক্সাডেসিমেলের বেস কত হবে আমাদের? 16। অর্থাৎ কোন সংখ্যার বেস নাম্বার যদি থাকে 16, তাহলে আমাকে বুঝতে হবে সেটা কি আমাদের হেক্সাডেসিমেলে আছে। যদি 8 থাকে বেস, তাহলে বুঝতে হবে কি সেটা অক্টালে আছে। যদি 10 থাকে তাহলে বুঝবো কি ডেসিমেলে আছে। আর যদি 2 থাকে তাহলে আমরা কি বুঝবো? সেটা হচ্ছে বাইনারিতে আছে। অর্থাৎ একটা সংখ্যা কোন নাম্বারিং সিস্টেমে আছে সেটা জানার জন্য আমাকে অবশ্যই তার বেসটাকে লক্ষ্য রাখতে হবে বা বেসটার দিকে গুরুত্ব দিতে হবে। একটা সংখ্যা কোন নাম্বারিং সিস্টেমে আছে সেটা জানার জন্য আমরা বেসটা দেখব। বেস যেটা থাকবে সেই সেই নাম্বারটা ওই নাম্বারিং সিস্টেমেই থাকবে। তো মুছে দিব, এগুলো কি হয়ে গেছে? হ্যাঁ বলো। তাহলে এটা যদি লিখতে চাই, আমি যদি একটা সংখ্যা লিখি, মনে করো 12 লিখলাম, এর নিচে যদি আমি 10 দেই তাহলে বুঝবো সেটা কি আমাদের বাইনারি দশমিকে আছে। আমার যদি একটা সংখ্যা দেই আমি 110, এর নিচে যদি 2 দেই তাহলে বুঝবো সেটা কি আছে? বাইনারিতে আছে। মনে করো একটা সংখ্যায় যদি আমি কি দেই, এটা যদি 110তে আমি যদি আবার হচ্ছে 8 দেই তাহলে বুঝবো কি সেটা অক্টালে আছে। এইখানে যদি আমি মনে করো দেই আবার এই 110তে যদি আমি আবার 6 দেই তাহলে সেটাকে কি বুঝবো আমরা? হেক্সাতে আছে। অর্থাৎ আমি দেখাতে চাচ্ছি যে একই নাম্বার বিভিন্ন নাম্বারিং সিস্টেমে থাকতে পারে। এই জন্য আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই নাম্বারটা কোন নাম্বারিং সিস্টেমে আছে। এই জন্য আমাকে অবশ্যই তার বেসের দিকে লক্ষ্য রাখতে হবে। বেস যা থাকবে নাম্বারিং সিস্টেমটা সেই বেস যা থাকবে নাম্বারটা ওই নাম্বারিং সিস্টেমের আওতাভুক্ত হবে। বলো কি জন্য বলতে চাইছিলে, আবার বলো তো শুনি। ও নেট প্রবলেম করতেছে। এটা কি সবার জন্য না শুধু আপনার জন্য হচ্ছে? এই বাকিগুলো কি তোমরা দেখতে পাচ্ছ? ও মোটামুটি কি সবারই একই প্রবলেম, নেট প্রবলেম? আগের ক্লাসে যে করছো, আগের ক্লাসে কি প্রবলেম হয়েছিল না এই ক্লাসে শুধু প্রবলেম হচ্ছে? কে ব্যাপার, প্রথম ক্লাস তোমাদের সাথে আসলাম, প্রকৃতি কি চাচ্ছে না নাকি? যাই হোক, আমি বলতেছি ভাইকে, ভাই মনে ঠিক করে দিবে, আবার দেখবে। তো যতটুকু পড়াইছি বা আমি মুখে মুখে যা বলছি তা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, এতটুকু যদি কি ভাই আবার বলো। হ্যাঁ একটু আবার বলো, বুঝতে পারিনি আমি তোমার কথা। আচ্ছা সমস্যা নেই, নেটের ব্যাপারটা আমরা দেখবো ভালো করে, আবার ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আর প্রবলেম হবে না, ঠিক আছে? নেট প্রবলেম হচ্ছে নাকি? যারা তোমরা ফেসবুকে বা ইউটিউবে দেখতেছো তারা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলতে হবে, কমেন্টে হোক বা তোমরা হচ্ছে লিখে হোক আমাকে বলবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল 4 প্রকারের নাম্বার আমাদের। তো আমরা একটু হালকা একটু কনভার্সনটা আজকে দেখি, কিভাবে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারি বা কিভাবে আমরা ডেসিমেল থেকে অক্টালে যেতে পারি। এই জিনিসটা একটু আজকে একটু হালকা করে আমরা দেখি, তারপরে ইনশাল্লাহ ছাড়িয়ে দেবো। তো ঠিক আছে, তাহলে আমি বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। আমি বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কি দিব? কেউ লিখে নিবা না স্ক্রিনশট নিবা বলো? আচ্ছা স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো, নাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি।
কি খুব কি প্রবলেম হচ্ছে নেটে? এখন কি ক্লিয়ার শোনা যায় আমার কথা? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটু একটু আলোচনা করে দিই তোমাদের আমরা এখন যেটা করব, আমরা নাম্বারিং সিস্টেম জানলাম যে 4 প্রকার নাম্বার সিস্টেম আমরা ইউজ করতে পারি। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডেসিমেল নাম্বারকে ডেসিমেল নাম্বার টু আদার নাম্বার, অর্থাৎ একটা ডেসিমেল নাম্বারকে আমি কিভাবে অন্য নাম্বারে কনভার্ট করতে পারি সেই জিনিসটা শুধু আজকে দেখব। আদার নাম্বার বলতে কি, আমরা 4 প্রকার নাম্বারিং সিস্টেম পড়ছি, যেহেতু আমি এখানে ডেসিমেল নিয়ে নিছি, তাহলে আদার নাম্বারগুলো কি হবে? এখানে আদার নাম্বারগুলো হতে পারে কি বাইনারি, কি হতে পারে অক্টাল, আর কি হতে পারে হেক্সা, তাই তো? এই 3টা নাম্বার বাকি আছে। আমরা এখন দেখব একটা ডেসিমেল নাম্বারকে কিভাবে আমি বাইনারি, অক্টাল অথবা হেক্সাতে কি করতে পারি, কনভার্ট করতে পারি। এই জিনিসটা এখন আমরা শিখব। তাহলে কোনো ডেসিমেল নাম্বারকে যদি আমি অন্য নাম্বারে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে, আমাকে প্রথমে দেখতে হবে যে আমি ডেসিমেল নাম্বার থেকে কোন নাম্বারে কনভার্ট করতেছি। আমার যে ডেসিমেল নাম্বারটা আছে সেটা কি পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা, এই জিনিসটা ভালো করে দেখতে হবে। 2টা জিনিস গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে যে আমি যে ডেসিমেল সংখ্যাটাকে কনভার্ট করব, সেই ডেসিমেল সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ অথবা দশমিক সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় একরকমভাবে করতে হবে, আর যদি দশমিক সংখ্যা হয় আরেকভাবে করতে হবে। ঠিক আছে? তো আমি রুলসটা লিখে দিচ্ছি। 1, ডেসিমেল নাম্বারটি যদি পূর্ণ সংখ্যা হয়, ডেসিমেল নাম্বারটি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে রূপান্তরিত নাম্বারের বেস দ্বারা ভাগ করতে হবে। তো এখানে রূপান্তরিত নাম্বার কি, আমি যদি মনে করো যে ডেসিমেল থেকে আমি যদি বাইনারিতে চলে যাই, তাহলে রূপান্তরিত নাম্বার হচ্ছে কি আমার বাইনারি। তাহলে বাইনারির বেস কত? 2। তাহলে এই যেই ডেসিমেল নাম্বারটাকে আমি কনভার্ট করব, সেই ডেসিমেল নাম্বারটাকে কি করব, আমি পরপর 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে? ভাগ করলে কি সবসময় কি পূর্ণ সংখ্যা পাবো না। কখনো কি থাকবে, আমাদের ভাগশেষ থাকবে। ভাগফল তো সবসময় 0 হয় না, তাই না? আমি যদি 5কে 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে আমাদের? 1 থাকবে না? এরকম সবগুলো সংখ্যার আমার কি আসবে না, ভাগশেষ 0 আসবে না। তাহলে ভাগশেষ 0 আসতে পারে, 1ও আসতে পারে। সেগুলোকে আমাকে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাইতে হবে। সাজানোর পর কীভাবে সাজাইতে হবে, যখন আমি কনভার্সনটা শিখাবো তখন আমি দেখিয়ে দিব যে এইভাবে সাজাইতে হয়। জাস্ট এখন শুধু লিখে রাখো যে রূপান্তরিত নাম্বারের বেস দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তারপর ভাগশেষকে, যেটা ভাগশেষ থাকবে, ভাগশেষকে MSB টু LSB আকারে লিখতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার বা ভাই, MSB কি আর LSB কি? একজন ভাই কমেন্ট করছে, একটু দেখি।
হ্যাঁ 19, একজন ভাই প্রশ্ন করছে যে 19 নাম্বারটা কিভাবে বুঝবো যে বাইনারি না দশমিক। তো ভাই বাইনারি সংখ্যা থাকবে কত, 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকতে পারবে না। কিন্তু দশমিকে কি থাকে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ধরনের সংখ্যা থাকতে পারবে। তাহলে 19টাকে আমরা কি বলতে পারি, দশমিক সংখ্যা বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা অক্টালও বলতে পারবো না, কারণ অক্টালে কত থাকে, 0 থেকে 8 পর্যন্ত থাকে, 9 কিন্তু অক্টালে থাকে না। তাহলে 19 সংখ্যাটাকে আমি দশমিকও বলতে পারি, আবার 19 সংখ্যাটাকে আমি হেক্সাডেসিমালও বলতে পারি, কারণ হেক্সাডেসিমালও কি থাকে, 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যা বসতে পারে। তাহলে 19 সংখ্যাটা আমার সেই ক্ষেত্রে বাইনারি হবে না, অ্যান্সারটা হবে কি দশমিক হবে। ঠিক আছে, কারণ 19 কখনো বাইনারি হতে পারে না, বাইনারি হতে গেলে অবশ্যই 0 এবং 1 এর অন্য কোনো সংখ্যা থাকতে পারবে না। তাহলে এখানে অনেকে প্রশ্ন করতে পারে, ভাই ভাগশেষে আবার এমএসবি কি আর এলএসবি কি। তো এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট নাম্বার, যেটা হাইয়েস্ট আমরা ভাগশেষ পাবো সর্বনিচে, সেটা হবে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট নাম্বার। আর এলএসবি হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট নাম্বার বা লোয়েস্ট সিগনিফিকেন্ট নাম্বার, যেটা আমরা প্রথম ভাগশেষটা পাবো সেটাকে বলা হয় এলএসবি। এটা যেটা কীভাবে সাজাইতে হয় আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের একটু পরে দেখিয়ে দেব। তো এখানে যেটা আমি এখন দেখিয়ে দেই যে একটা নাম্বার, মনে করো একটা পূর্ণ সংখ্যা আমি নিলাম, তোমাদের হচ্ছে যে কোনো তোমরা পূর্ণ সংখ্যা নিতে পারো। আমি মনে করো জাস্ট 23 নিছি, কত 23। এটা কি আছে আমাদের দশমিকে দেওয়া আছে 23, 10। তো তোমার প্রশ্নে বললো এইভাবে দেওয়া থাকবে, ফাঁকা দিয়ে দেওয়া থাকবে 2। এখানে মানে কি যে দশমিক সংখ্যাটাকে তোমার কিসে রূপান্তর করতে বলছে, বাইনারিতে রূপান্তর করতে বলছে। যদি বাইনারিতে রূপান্তর করতে বলে তাহলে কিভাবে করব, এই দশমিক 23টাকে আমি হচ্ছে বারবার এই বেস দ্বারা কি করব, ভাগ করব। তাহলে দেখি কি হয়, 23 ভাগ 2 কত আসবে, দেখো তো 12 দুগুণা 24। ভাগশেষ থাকতেছে কত, 1 না, সেই একটা আমি এইখানে রাখবো, কোথায়, এইখানে। তারপর দেখো তো আবার এটাকে 2 দ্বারা ভাগ করব, কত হবে, 6 দুগুণা 12। ভাগশেষ কিছু আছে, নাই, তাহলে এখানে ভাগশেষ কি হবে, 0 হবে, অর্থাৎ ভাগশেষটা বসবে এই সাইডে। আবার দেখো তো আবার যদি 2 দ্বারা ভাগ করি কত হবে, 3 দুগুণা 6, আবার ভাগশেষ কি 0। আবার যদি আমি ভাগ করি কত হবে, 2 একে 2, ভাগশেষ কত পাবো 1। আবার দেখো তো এখানে 1 আছে না, এটাকে যদি আমি 0 পর্যায়ে নিয়ে আসি কত হবে, 2 0 0 1। তাহলে দেখো আমি প্রথম ভাগশেষটা কত পাইছিলাম 1, তাহলে এটা হবে আমাদের এল এস বি। আমি সর্বশেষ ভাগশেষ পাইছি এটা হবে কি আমাদের এম এস বি। তো আমরা কি বলছিলাম যে ডেসিমেল নাম্বারটি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে রূপান্তরিত নাম্বারের বেস দ্বারা ভাগ করতে হবে। তো দেখো ডেসিমেল নাম্বারটা কি আমাদের পূর্ণ সংখ্যা 23, তাহলে কি করব, এর বেস দ্বারা ভাগ করতে থাকার পর যতক্ষণ না 0 আসে ততক্ষণ ভাগ করে যেতে হবে। 0 আসার পর আমরা যেটা করব, এলএসবি উপরেরটা, এমএসবি কি নিচেরটা। এলএসবি বলতে বোঝাচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সর্বপ্রথম যে ভাগশেষটা আসবে সেটাকে বলা হয় এলএসবি, আর সর্বশেষ যে আমার ভাগশেষটা আসবে সেটাকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট নাম্বার। তো আমাদের কীভাবে সাজাইতে হবে, এমএসবি টু এলএসবি। তাহলে আমি এটার জন্য পাচ্ছি কি, দেখো তো 1 1 0 0 1 1 1 0 0 1, দেখো 1 1 0 0 1 পাইছি। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার। কার কোনো প্রশ্ন আছে? দেখো ভাই, হ্যাঁ 2কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে কি হবে, আমি এখানে কি নিলাম, আমার এখানে কি আছে 1 আছে না, তো ভাগশেষ আমাকে কি আনতে হবে, 0 আনতে হবে। যদি এখানে 0 নিয়ে আসি তাহলে এখানে কি দিতে হবে আমাকে বলো তো, 0 0 0 কি হয়, 0 হয়। তাহলে ভাগশেষ কত আসতেছে আমার, 1 আসতেছে, সেই ভাগশেষটা আমি এখানে লিখে দিছি। 1 ছিল 2 0 0, তাহলে ভাগশেষ কত আসবে 1। তাহলে এখানে আমাকে কি আনতে হবে, 0 আনতে হবে। আমাকে এইখানে কি আনতে হবে, 0 আনতে হবে। 0 আনার জন্য আমি কি করছি, 2 0 0, তাহলে এই যে 1কে 0 দ্বারা বিয়োগ করলে কত হয়, 1ই হয়, সেই 1টা আমি ভাগশেষ আকারে এখানে লিখে দিছি। ঠিক আছে, আর তুমি যদি না করো এটা তাহলে তোমাকে এই যে এখান থেকে হিসাব করতে হবে, এই 1 থেকে 1 1 0 0 1। তো আমি এটা 0 রাখে সেই 1টাকে ওদিকে পার করে দিচ্ছি বা ভাগশেষে দিয়ে দিচ্ছি, এই জন্য আমার এটা হয়েছে 1 1 0 0 1। এক কথায় আমাকে কি আনতে হবে, এই যে ভাজ্য যেটা আছে, ভাজক যেটা আছে সেটাকে আমাকে 0 পর্যায়ে আনতে হবে, আনার পর ভাগশেষটা আমাকে সাইডে লিখতে হবে।
তো আমার টার্গেট থাকবে এই ভাজকটার জন্য আমার কি হয়, 0 হয়। আর কারো কোনো জিজ্ঞাসা? কেউ কিছু জানতে চাও বলো, যে কিভাবে করলাম? নেক্সট ক্লাসে আমি দেখাবো, হয়তো আজকে আর সময় পাবো না, নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে। আমি তো এখন ডেসিমেল থেকে বাইনারি করলাম, আমি ডেসিমেল থেকে অক্টালে গেলে কি করব, ডেসিমেল থেকে আমি হচ্ছে বাইনারিতে হেক্সাডেসিমেল গেলে কি করব, একই নিয়ম আমি দেখিয়ে দিব নেক্সট ক্লাসে। যে জাস্ট এখানে 2 দ্বারা ভাগ করছিলাম, তখন আমি 8 দ্বারা বা 16 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে আমার হয়ে যাবে। এটা পাইলাম কার জন্য? আমি তোমার হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য পাইলাম। যদি অপূর্ণ সংখ্যা আসে বা ভগ্নাংশ আসে, তাহলে আলাদা একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের ইউজ করতে হবে। এইভাবে তোমাকে নিয়মটা মনে রাখতে হবে। নিয়ম যদি তুমি মনে রাখো, তাহলে তুমি সব কিছু করতে পারবা, ঠিক আছে? আর তোমাদের আমি হয়তো বা নেক্সট ক্লাসে এটাও শেখাবো, নেক্সট ক্লাসে সবাই ক্যালকুলেটর নিয়ে বসবা, নেক্সট ক্লাসে সবাই ক্যালকুলেটর নিয়ে বসবা, কারণ ক্যালকুলেটরে কীভাবে করতে হয় সেটাও আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখিয়ে দিব, ঠিক আছে? তোমাদের ক্যালকুলেটর নিয়ে কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এই নাম্বারগুলো কিন্তু ক্যালকুলেটরে খুব সহজেই করা যায়। কিন্তু যদি আমার বিপিএসসি পরীক্ষা নেই, তখন তো আমাকে আর ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, দিবে? তখন আমাকে কী করতে হবে, হাতে হাতেই করতে হবে। আর যদি বুয়েট পরীক্ষা নেই, তাহলে তুমি তো ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তখন তুমি অনায়াসেই ক্যালকুলেটর থেকে 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যেই অ্যান্সারটা বার করতে পারবা। তো কীভাবে করতে হয় নেক্সট ক্লাসে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসবা। আমি যখন ডিজিটাল করাবো কীভাবে নাম্বার সিস্টেমটা ক্যালকুলেটরে খুব সহজেই করা যায় আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এটা যেহেতু শুরু করছি, এটার সেকেন্ড পার্টটা করে দেই। এটা কি মুছে দেব? সেকেন্ড পার্টটা হচ্ছে, যদি ডেসিমেল নাম্বারটি পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশ হয়, বা তোমার হচ্ছে ডেসিমেল নাম্বারটি যদি ভগ্নাংশ হয়, কি হয়, ভগ্নাংশ সংখ্যা হয়, তাহলে রূপান্তরিত নাম্বারের বেস দ্বারা কি করছিলাম, আগে করছিলাম ভাগ, এখন কি করব, বেস দ্বারা গুণ করতে হবে। দেখো, ডেসিমেল নাম্বারটি যদি ভগ্নাংশ সংখ্যা হয়, তাহলে রূপান্তরিত নাম্বারের বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এবং তারপর ভাগশেষ আছে না, এখানে ভাগশেষ না দিয়ে যেহেতু আমি কি করতেছি, গুণ করতেছি, তাহলে এখানে কি আসবে, গুণফল আসবে। কি আসবে, গুণফল। গুণফলের এখানে আসবে গুণফলকে না, গুণফল এর, আমি বলতেছি একটু দাঁড়াও, গুণফল এর এখানে আসবে গুণফল এর পূর্ণ সংখ্যাকে, এখানে আসবে গুণফলের পূর্ণ সংখ্যাকে এমএসবি টু এলএসবি আকারে সাজাবো। এখানে এটা উল্টে যাবে, এটা হবে এলএসবি টু এমএসবি আকারে সাজাবো। তাহলে দেখো, আমার যদি সংখ্যাটা দশমিক হয়, দশমিক বলতে আমি বুঝাচ্ছি যে এখানে যদি আমার হচ্ছে মনে করো 0.125 আছে, থাকতে পারে না 10, বলছে এটাকে কি করো, বাইনারিতে কনভার্ট করো। বলছে 0.125টাকে তুমি কি করো, বাইনারিতে কনভার্ট করো। তাহলে আমাকে কি করতে হবে, দশমিক নাম্বার বা ভগ্নাংশ নাম্বার, এই নাম্বারটাকে কি করতে হবে, বেস দ্বারা গুণ করতে হবে। কার বেস দ্বারা গুণ করব, যেই ডিজিটে আমাকে রূপান্তর করতে বলছে বা যেই নাম্বারিং সিস্টেমে আমাকে রূপান্তর করতে বলছে, সেই নাম্বারিং সিস্টেমের বেস দ্বারা আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে আমি দিতে পারি 0.125 ইন্টু বেস কত, তোমরাই বলো, দেখা যাচ্ছে 2 বেস, তাহলে কি করব, 2 দ্বারা গুণ করব। সিম্পল জিনিস, এখানে 2 দ্বারা ভাগ করছিলাম, আর এখানে আমি পরপর 2 দ্বারা কি করব, গুণ করব। এখন দেখো গুণ করে গুণফল কত আসে আমাকে বলো, কারণ আমার কাছে তো ক্যালকুলেটর নাই, তোমাদের কাছে ক্যালকুলেটর। বলো বলো, এখানে গুণফল করে কত আসবে, 0.250। এখানে আমি কি কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি, এখানে আমি হচ্ছে কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, এখানে আমি কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, তাহলে এখানে কত পাচ্ছি, 0, ঠিক আছে। তারপর এখানে দেখো তো 0.250 ইন্টু আবার 2 যদি দিই কত হবে, দেখো তো 0.50, আবার কি পূর্ণ সংখ্যা পাচ্ছি না। এবার কি হবে, আবার 0.5টাকে আমি গুণ করব, করলে কত পাচ্ছি, দেখো তো 1 পাচ্ছি না, পূর্ণ সংখ্যা
তাহলে এই পূর্ণ সংখ্যাটা আমার চলে আসবে কোথায়, এইখানে। আর এখানে কিছু পরে কোনো পূর্ণ সংখ্যা যদি আমি নিয়ে নিই, তাহলে এখানে কোনো বাকি থাকবে? পূর্ণ সংখ্যাটা যদি আমি এখানে নিয়ে নিই, এখানে কোনো বাকি থাকবে? আর বলো, আর কোনো সংখ্যা বাকি থাকতেছে না, তার মানে আমার এখানেই শেষ। তার মানে আমার এখানেই শেষ। তাহলে উত্তর কত পাচ্ছি? 0 0 1। এর আগে আমি শেষ থেকে শুরু করছিলাম, নিচ থেকে শুরু করছিলাম, আর গুণের ক্ষেত্রে আমাকে উপর থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমি ভাগের ক্ষেত্রে যা করছি, গুণের ক্ষেত্রে তার উল্টাটা করব, তাহলে হয়ে যাবে। তাহলে পাচ্ছি কত? 0.001। কি পাচ্ছি? 0.001। এটা হচ্ছে আমাদের কি নাম্বার? বাইনারি নাম্বার। ঠিক আছে, অর্থাৎ 0.125 এর বাইনারি নাম্বার হচ্ছে 0.001। ঠিক আছে। আর যদি এইভাবে তুমি করতেই থাকো, তোমার যদি 0 না আসে, তাহলে তুমি 3বার অথবা 4বার করে তোমার অ্যান্সার রাখে দিতে হবে। মনে করো তোমার এখানে আবার 25 আসলো, আবার তুমি 25কে করলা, তোমার 0 আসতেছে না, তারপর তুমি কি করবা? এবার 3 ডিজিট অথবা 4 ডিজিট করার পর মনে করো অ্যান্সার তোমার আসলো 0.11। তুমি করতেই আসো, তোমার ভগ্নাংশ আসতেই আসে, ভগ্নাংশ আর 0 হচ্ছে না, বা পূর্ণ সংখ্যা তোমার আর আসতেছে না। তুমি তখন 3 ডিজিট বা 4 ডিজিট করার পর এইভাবে ডট ডট 2টা 3টা দিয়ে অ্যান্সার লিখে দিবা। এর মানে হলো এটা অসম্পূর্ণ, তুমি এটা সম্পূর্ণ করতে পারো নাই। কথাটা কি বুঝতে পারছো? আমার হয়তোবা মিলে গেছে, আমি মিলাই দিচ্ছি এই জন্য মিলে গেছে। এখন তোমার যদি এখানে 0.33 থাকতো, তাহলে কি তোমার প্রতিবারই পূর্ণ সংখ্যা আসতো এবং কি প্রতিবারই 0 আসতো না? তোমার এটা চলতেই থাকতো, গুণ যতই করতা ততই তোমার গুণফলটা চলতেই থাকতো। তো তুমি কতদূর পর্যন্ত দশমিক সংখ্যা নিবা? তো এভাবে চলতেই থাকলে এই জন্য আমাকে কি করতে হবে? যদি আমার 3 নাম্বার এবং 4 নাম্বার লাইনে যদি আমার শূন্য না আসে, তাহলে আমাকে আর করার দরকার নাই। পরবর্তীতে আমি উত্তরটা কি করব? 0.something লেখার পর যে সিরিয়ালে আসবে সেই সিরিয়াল লেখার পর ডট ডট করে রাখে দিব। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এতটুকুই ছিল আজকে ক্লাস আমাদের তোমাদের সাথে। এখন যদি ক্লাস সম্পর্কে বা আমাদের পড়ানোর যাতে 2টা ক্লাস তোমরা করলাই, কারোর জন্য কোনো যদি পরামর্শ থাকে আমাদের বলতে পারো। আর এটা হয়তো বা ছিল আমাদের হচ্ছে ফ্রি ক্লাস, এরপর থেকে তোমাদের হচ্ছে পেইড ভার্সনে আমার সাথে দেখা হবে। ঠিক আছে, তখন আমি আরও বিস্তারিত কথা বলবো, কী কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এছাড়া হচ্ছে কোন বই ফলো করতে হবে, আমি কি শিট দিব না দিব, সব আমি তোমাদের পরবর্তী ক্লাসে জানিয়ে দিব। আর ডিজিটাল সম্পর্কে যার যতটুকু জানার আগ্রহ আছে আমাকে আস্ক করবা, ক্লাসে হোক বা তোমার অনলাইনে বা অফলাইনের মাধ্যমে হোক, আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর কারো কোনো জিজ্ঞাসা আছে বলো। এখানে তো এই যে আমি পাইলাম তো অ্যান্সার, যে এলএসবি থেকে সাজাবো 001, আমি গুণ করে যেটা পাবো গুণফলের পূর্ণ সংখ্যাটা এখানে বসবে। যেহেতু আমার পূর্ণ সংখ্যা আসে নাই, তাহলে 0 বসবে। এখানে আমাদের পূর্ণ সংখ্যা আসে নাই, 0 বসবে। এখানে দেখো পূর্ণ সংখ্যা আসলো, সেই পূর্ণ সংখ্যাটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তাহলে এলএসবি টু এমএসবি যদি আমি সাজাই, তাহলে কত হচ্ছে? 001, যেটা আমার সূত্রে লেখা আছে যে কী করতে হবে? পূর্ণ সংখ্যাকে এলএসবি টু এমএসবি আকারে লিখতে হবে। আর হচ্ছে ভাগের ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে? এমএসবি টু এলএসবি আকারে লিখতে হবে। হ্যাঁ অবশ্যই, তুমি কিসে কনভার্ট করলা? দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করলে না, তাহলে অবশ্যই নিচে বেস নাম্বারটা লিখতে হবে। নাম্বারিং সিস্টেমে অবশ্যই বেসটা লিখতে হবে। তুমি কত বেসে কাজ করতেছো সেই বেসটাই তোমাকে বলে দিবে যে হ্যাঁ এটা আমার এই নাম্বারিংয়ে আছে। যেমন একটু আগে একটা ভাই বললো যে 19 নাম্বারটা আমার কোন নাম্বারিং সিস্টেমে আছে। তো এর নিচে যদি আমার 2 লেখা থাকতো বা এর নিচে যদি আমার 8 লেখা থাকতো, আমি সহজে বুঝতে পারতাম। যেমন আমার 19 নাম্বারটা 2টা সিস্টেমে থাকতে পারে, একটা হলো কি ডেসিমেল, একটা হলো হেক্সাডেসিমেল। আমি শুধু 19 নাম্বার দিয়ে তোমাকে প্রশ্ন করলাম এটা কোন নাম্বারিং সিস্টেমে আছে, তুমি কি বলতে পারবা? এটা হেক্সা হতে পারে, এটা আমার হচ্ছে ডেসিমেলও হতে পারে। সেই ক্ষেত্রে নিচে যদি বেস নাম্বারটা আমি লিখে দিই যে 10, তাহলে আমি সহজে বুঝে যাব যে এটা আমার কি ডেসিমেল নাম্বার। ঠিক একইভাবে তুমি যখন একটা নাম্বার কনভার্ট করবা, কনভার্ট করার পর অবশ্যই তার নিচে তার বেসটা লিখে দিতে হবে, তাহলে বুঝতে পারবো যে তুমি কোন নাম্বারে কনভার্ট করছো, দিতে হবে। আর কিছু জিজ্ঞাসা? হ্যাঁ বলো। কোন ক্যালকুলেটর শিখাবো? তোমার কাছে যে ক্যালকুলেটর আছে শুধু সেই ক্যালকুলেটর মডেল নাম্বারটা আমাকে বলবা, আমি তোমাকে এখান থেকে বলে দিতে পারবো ক্লাসেই। এটা নিয়ে টেনশন নাই। বলো। ও কোন এক্সামে? যেগুলো এক্সামে তোমার হচ্ছে বিপিএসসি নিবে
বিপিএসসি তো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, দে? বিপিএসসি কিন্তু দিবে না। বা যেগুলা পরীক্ষা তোমার হচ্ছে প্রিলি হবে, প্রিলিতে তোমাকে তো আর হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না ভাই, দিবে? দিবে না। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই হাতের নিয়মটা জানতে হবে যে আমি কিভাবে করতে পারি। এই জন্য আমাদের হাতেও শিখতে হবে, ক্যালকুলেটর শিখতে হবে। যদি তুমি প্রিলি কোথাও পরীক্ষা দাও, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, প্রিলিতে কিন্তু ক্যালকুলেটর এলাও করে না। সেই ক্ষেত্রে ডিজিটাল থেকে একটা বা দুইটা নাম্বারিং সিস্টেমের প্রশ্ন আসে মাঝে মাঝে। বিপিএসসিগুলো দেখবা, তুমি বিপিএসসি যে কোশ্চেন ফলো করো ওখানে দেখবা নাম্বারিং সিস্টেম কনভার্সন থাকে। তো ওইখানে যদি তুমি হচ্ছে এই থিওরিটিক্যাল নিয়মটা না জানো, তাহলে তুমি কনভার্সনটা পারবা না, ঠিক আছে? তো বিপিএসসির যে প্রিলিগুলো থাকে, সেই প্রিলিগুলোতে আমাদের এই নাম্বারিং সিস্টেমটা দেওয়া থাকে, যেখানে আমাকে হাতে হাতে করতে হয়। আর এইটা যদি আমাদের লিখিত কোনো পরীক্ষায় আসে, যেমন আমরা বুয়েটে যদি পরীক্ষা দিই, বুয়েটে কিন্তু আমাদের মোটামুটি মানসিক দক্ষতা আসে, যেখানে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। তো এই মানসিক দক্ষতা আমাদের কি লজিক গেট থেকে প্রশ্ন কিন্তু মাঝে মাঝে চলে আসে। যারা বুয়েটে কয়েকটা পরীক্ষা দিছো তারা বুঝতে পারবা যে মাঝে মাঝে এন গেট থেকে, নর গেট থেকে, বা যোগ বা বিয়োগ, যারা নেস্কোতে পরীক্ষা দিছো কিছুদিন আগে, নেস্কো পরীক্ষা হলো বা প্রশ্ন দেখছো, ওইখানেও কিন্তু লজিক গেট থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে? বা মাঝে মাঝে কিন্তু চাকরির পরীক্ষাগুলোতে লজিক গেট থেকে প্রশ্ন আসে। তো তোমার যে রিটেন পরীক্ষা হয়, তাহলে ক্যালকুলেটর ইউজ করতে দিবে, তুমি অনায়াসে নাম্বারিং সিস্টেমটা চেঞ্জ করতে পারবা। আর যদি তুমি প্রিলি দিয়ে থাকো ভাই, ওইখানে তোমার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। সেই ক্ষেত্রে তোমাকে এই নাম্বারিং সিস্টেমের নিয়মটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর কিছু? তো ভালো করে পড়াশোনা করো, পড়াশোনার প্রতি একটু মনোযোগী হও, সব সাবজেক্টকে একটু সমানভাবে গুরুত্ব দাও, আর রুটিনটা করে নাও, কখন কি পড়বা, কী হিসাবে পড়বা, সময়টাকে কাজে লাগাও। কারণ এই সময় অনেকগুলো সার্কুলার পেন্ডিং আছে, ফেসবুক গ্রুপে বা বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে যে সামনে অনেকগুলো সার্কুলার ওয়েটিংয়ে আছে। আবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা পিডিবিতে অ্যাপ্লাই করে রাখছো, পানি উন্নয়ন বোর্ডে অ্যাপ্লাই করে রাখছো, কলপাওয়ারে পরীক্ষা হতে পারে, অনেকগুলো সার্কুলার পরীক্ষা কিন্তু অপেক্ষমান। তো তোমাদের পড়ার টেবিলে বসতে হবে এবং শিডিউল করে পড়তে হবে, নিয়ম অনুযায়ী পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো কিছু হোক সবারই।